আচ্ছা, এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল আমাদের ভুল হয়েছে, এটা হবে লস্ট। হি হ্যাড লস্ট হিজ। এটা যেহেতু একজন ছেলে, সেখানে হার লেখা যাবে না, এখানে হবে হিজ। হি হ্যাড লস্ট হিজ কিজ। বুঝেছি? জি মিস। ওকে, তো এটা এই যে এখান থেকে আমরা চাইলে দেখতে পারি। নেক্সট, হি সেড আই শুড স্টাডি মোর। দেখো এখানে আমাদের কোনো চেঞ্জ করা লাগবে না, আমরা জানি শ্যাল থাকলে শুড হয়, কিন্তু শুড আগে থেকে আছে, তো হি সেড দ্যাট হি শুড স্টাডি মোর। এটা খুব ইজি, এটা একটু বোঝার চেষ্টা করি, কারণ এখানে চেঞ্জ করার মতো কিছু নাই, যেরকম আছে ঠিক সেভাবেই বসবে। জাস্ট আমরা পার্সনে চেঞ্জ করেছি, আই এর জায়গায় হি দিয়েছি, আর কিছুই না। They said we are having a party. They said that they were having a party. খুবই ইম্পর্টেন্ট। কেন were হলো তুবা, আমাকে বলো তো। মিস উই থেকে অয়ার হয়েছে। না না, মানে were তো হলো, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, যেহেতু অনেকগুলা পার্সন উই, এই জন্য were হয়েছে, কিন্তু আর ছিল আগে, এখন হয়েছে were। কেন হলো? পার্সনের পরিবর্তন হয়েছে। না, এটাকে বলে টেন্স এর পরিবর্তন। টেন্স কিভাবে হলো? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আমরা সবসময় সেটাকে লিখি পাস্ট কন্টিনিউয়াস। তোমাদের সুবিধার্থে আমি একটু টেন্সের পেজটা একটু ওপেন করি। এই যে দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আমরা সবসময় সেটাকে লিখবো পাস্ট কন্টিনিউয়াস। মনে পড়ে? জি মিস। আচ্ছা, কোথায় ছিলাম? এই যে, তারপর দে সেইড উই ওয়ার কনসিডারিং। আচ্ছা, এবার তুমি আমাকে এটা দেখে অ্যান্সারটা বলো তো। সরি, কোথায় গেল? উই ওয়ার কনসিডারিং, দেয়াই আছে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে এটা কোন টেন্সে চেঞ্জ হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ভেরি গুড, পাস্ট পারফেক্ট। তার মানে দে সেড উই ওয়ার কনসিডারিং বাইং দ্য হাউস, বাট দেন উই রিয়ালাইজড ইট ওয়াজ বিয়ন্ড আওয়ার বাজেট। খুবই ইম্পর্টেন্ট, এখানে আমাদের অনেক বড় একটা সেন্টেন্স দেওয়া। এর অর্থটা কি, যদি মিনিংটা না বুঝতে পারে আমি একটু বলি। তারা বলেছিল যে আমরা ভাবছিলাম, ধরো কয়েকটা লোক বসে এই কথাটা বলছে যে আমরা ভাবছিলাম এই একটা বাড়ি কিনবো, কিন্তু পরে বুঝলাম যে এটা আমাদের বাজেটের থেকে অনেক বেশি। এই যে একটা নর্মাল কথা, এই কথাটাকে আমরা কিভাবে চেঞ্জ করবো? দে সেড, তুমি এই যে মাত্র বললে যে পাস্ট কন্টিনিউয়াস থাকলে আমরা সেটাকে লিখি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেভাবেই লিখেছে। দে সেড দ্যাট দে হ্যাড বিন কনসিডারিং বাইং দ্য হাউস। কিন্তু এরপর দেখো তো, এখানে কি আমরা আর কিছু চেঞ্জ করেছি? বাট দেন দে রিয়ালাইজড ইট ওয়াজ বিয়ন্ড দেয়ার বাজেট। না। খুব ইম্পর্টেন্ট, এখানে কিন্তু আর চেঞ্জ করা লাগবে না, কারণ কি, তুই আমার পাস্ট টেন্স হয়ে যায়। এখন যদি আমি লিখতাম বাট দেন দে হ্যাড রিয়ালাইজড ইট হ্যাড বিন বিয়ন্ড দেয়ার বাজেট, তাহলে কি হয়, আমাদের মিনিংটা উলট পালট হয়ে যায়। এত কিছু চেঞ্জ করা লাগবে না, আমাদের ফার্স্ট ক্লজটা পর্যন্ত চেঞ্জ করলেই ইনাফ। ক্লিয়ার সবাই? জি মিস। ওকে, এরপর একটু তাকাই। She said, I had never imagined that I would achieve this level of success in my career. ধরো একটা মেয়ে বলছে যে আমি কখনো ভাবিনি যে আমি এত আম, উন্নতির মানে এত বেশি সাকসেস আমি আমার জীবনে ক্যারিয়ারে পাবো আর কি, এভাবে বলেছে। তো she said that she had never imagined that she would achieve that level of success in her career. দেখো তো এখানে একটা জিনিস, হ্যাড নেভার দেয়াই আছে পাস্ট পারফেক্ট, এটা কিন্তু আমাদের আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। ভেরি গুড। তাহলে আমরা আবার একটু দেখি, যেহেতু দেখো এখানে পাস্ট পারফেক্ট এর কিছু লেখাই নেই যে এটা থাকলে কোন টেন্স লিখতে হবে, এর অর্থ হচ্ছে আমাদের ওটা থাকলে কোনো চেঞ্জ করার দরকার নাই, যেভাবে আছে সেভাবে লিখেছি, জাস্ট পার্সন চেঞ্জ করেছি। আই এর জায়গায় সি হয়েছে, আর কিছুই না। তোমাদের জন্য এই দুইটা একটু হার্ড ছিল, বাকিগুলো সহজ। যেমন হি সেড টু মি দ্যাট ইজ ব্যাড, বাট দ্যাটস ব্যাড, এটাকে কি হবে? হি টোল্ড মি দ্যাট ইট ওয়াজ ব্যাড। বুঝেছি কেন এটা হলো? এটা প্রেজেন্টে আছে এজন্য পাস্ট। ভেরি গুড, ইট ওয়াজ ব্যাড। দ্য টিচার উইল সে আই ডিড দ্য ওয়ার্ক। খুবই ইম্পর্টেন্ট, এখানে আমরা তাকাবো রিপোর্টিং ভার্ব, যেহেতু ফিউচারে আছে কোনো চেঞ্জ করা লাগবে না। দ্য টিচার উইল সে দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। শেষ। Aslam said to me, "You are very small when I saw you last." আগের মতো কথা, যেহেতু এখানে দুইটা ক্লজ আছে, ক্লজ বলতে কি বাক্যাংশ, এখানে একটা এখানে একটা।
এরকম থাকলে আমরা শুধু ফার্স্টটা চেঞ্জ করি, সেকেন্ডটা করি না। আসলাম টোল্ড মি দ্যাট আই ওয়াজ ভেরি স্মল when he saw me last. ক্লিয়ার? জি মিস। ওকে। 12 দেখি, কাশিম said to me I saw you long ago. এটা ভুল হয়েছে একটা জায়গায়, কে আমাকে বলতো ভুলটা কোথায়? দেখি তো কারো মনে আছে কিনা। আমাদের টেন্সে কোনো ভুল হয় নাই, পার্সন চেঞ্জ করতেও কোনো ভুল হয় নাই। আমি তোমাদেরকে হিন্ট দিলাম, এই যে এই জায়গাটায় দেখো তো কিছু একটা ভুল হয়েছে কিনা। আচ্ছা, যদি আমাদের মনে না পড়ে আমি বুঝতে তোমাদের, পেরেছি, আগে থাকলে বিফোর হবে। ভেরি গুড, এই যে এগো থাকলে হয় বিফোর, এটাই আমাদের ভুল হয়েছে এখানে। তাহলে আমরা কি হবে, কাশিম টোল্ড মি দ্যাট হি হ্যাড সিন মি লং বিফোর। আর কিছু, কামাল said to Badal, I shall go to school tomorrow. Kamal told Badal that he should go to school the next day. Very good. Tomorrow থাকলে আমরা the next day বা the following day এটা লিখে থাকি। Nahid said to Najma, the virtuous are blessed. খুবই ভালো কথা। দেখো, the virtuous are blessed, এখানে virtuous অর্থ কি আমরা কি কেউ বলতে পারবো? ভার্চুয়াস আর ব্লেসড মানে হচ্ছে যারা গুণী ব্যক্তি আছেন তারা সবসময় ব্লেসড, এটার বাংলা আমরা বলতে পারি যারা অনেক আশীর্বাদ পেয়েছেন এমন, বা যারা গুণী তারা সবসময় আশীর্বাদ পেয়ে থাকে সবার থেকে। এই যে দেখো, যারা ভালো বা যারা গুণী তারা তো অবশ্যই আশীর্বাদ পেয়ে থাকবে। এই কথাটাকে আমাদের একটা ইউনিভার্সাল ট্রুথ না বলতো? জি মিস। এই কারণে এখানে কোনো চেঞ্জ হবে না, এখানে জাস্ট হবে নাহিদ told Najma that the virtuous are blessed. Very good. Last, the teacher said to me man is mortal. The teacher told me that man is mortal. আচ্ছা, আমাকে তুবা বলো, এখানে man is mortal এটা কোনো চেঞ্জ হলো না কেন? পারবো তুবা বলতে? এটা চিরন্তন সত্য কথা, মানুষ মরণশীল, এই জন্য। আচ্ছা, ভেরি গুড মুনতাহা। এই কারণে দেখো, মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, এটার অর্থ হচ্ছে মানুষ মরণশীল। এটা যেখানেই যাই এটা অবশ্যই ইউনিভার্সাল ট্রুথ থাকবে। আর আমরা দেখেছি ন্যারেশনে যখন রিপোর্টেড স্পিচটা ইউনিভার্সাল ট্রুথ হয় সেখানে কোনো চেঞ্জ করা লাগে না। দ্য টিচার টোল্ড মি দ্যাট ম্যান ইজ মর্টাল। ভেরি গুড। তাহলে আমরা বুঝেছি আমাদের এইচডব্লিউটা কমপ্লিট করা। কারো কোনো সমস্যা আছে বলো তো? না মিস, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম আবার ফিরে যাই। আমাদের আর অল্প কয়টা বাকি ন্যারেশনে, কিন্তু আমাদের এক্সামে আসলে কখনোই ন্যারেশন এরকম সেন্টেন্স হিসেবে আসে না। আমাদের কিভাবে আসে, আমাদের করে কি পুরো একটা প্যাসেজ দিয়ে দেবে। প্যাসেজ বলতে কি, 3-4 লাইনের একটা কাহিনী। ধরো একটা টিচার একদিন ক্লাসে আসলো, স্টুডেন্টরা জি তাকে মিস। সালাম দিল, এরকম পুরো একটা কাহিনীর মতো দিবে। এটাকে আমার চেঞ্জ করতে হবে। তো ওইটা চেঞ্জ করার জন্য আমাদের ছোটখাটো আর কয়েকটা জিনিস জানার দরকার, ওইগুলো আমরা জানবো। কিন্তু আগে পরে অপটেটিভ, অপটেটিভ সেন্টেন্স আমরা ছোটবেলায় দেখেছি। অপটেটিভ সেন্টেন্সের অর্থ কি বলতো? বলতে কিরকম সেন্টেন্সকে বোঝায়? মানে আশীর্বাদ করা আর কি। হ্যাঁ, আশীর্বাদ, ইচ্ছা, জি। এরকম উইশ কিংবা প্রে, এরকম কিছু আমরা বোঝাতে অপটেটিভ বলে থাকি। তাহলে কি করব, এখানে আমরা শুরুতে একটু এক্সাম্পল দেখি। যেমন তোমাদের এইসব সেন্টেন্স সাধারণত এভাবে থাকবে, মে আল্লাহ ব্লেস ইউ অথবা লং লিভ ইউর সিস্টার। দেখো, এটা একটা আশীর্বাদের মতো, লং লিভ ইউর সিস্টার, যেন তোমার সিস্টার দীর্ঘজীবী হোক। এই যে একটা আশীর্বাদ করলো, উইশ করলো, বা আমরা বলি প্রে করলো। এই যে মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ হেল্প ইউ, এরকম কিছু আশীর্বাদ বা উইচ, এসব ক্ষেত্রে আমরা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স দেখে থাকবো। এখানে সব থেকে মজার, এগুলো খুব ইজি। এখন এখন আমরা যেগুলো করবো এগুলো হচ্ছে খুব ইজি।
যেমন এখানে আমরা অবশ্যই সে আর এগুলো বলা যাবে না, এখানে আমরা লিখবো যে prayed prayed that অথবা wished that। সাধারণত পাস্টেই থাকবে prayed that বা wished that। যদি প্রেজেন্টে থাকে তাহলে pray that অথবা উইশ কোথায়, এই যে উইশ দ্যাট। যেমন এক্সাম্পল দেখি, আরিনা said to me, may Allah bless। আরিনা prayed that Allah might bless me। আমরা এটা না রুলস পড়েও বুঝতে পারি, মে থাকলে যে মাইট হয় এটা আমরা দেখে এসেছি, তাহলে আল্লাহ মাইট ব্লেস মি, এখানে মে যেটাই থাকবে সেটা আমরা এই যে মে গড বা আল্লাহ থাকবে সেটা আমরা শুরুতে নিয়ে আসবো। আরিনা said to me, may Allah bless। এটাকে আমরা দেখি, আরিনা prayed that আল্লাহ মাইট ব্লেস মি। তোমাদের এই যে এখন যে রিপোর্টিং ভার্বের পর একটা অবজেক্ট থাকে, এটা তোমাদের এখন কাজে লাগবে। এটা দেখেছো আমরা কোথায় ইউজ করেছি, একদম লাস্টের দিকে। যেমন আরেকটা তোমাদেরকে দেখাই, রুবেল said to me, may you pass the exam। ধরো রুবেল তোমাদেরকে বলছে যে may you pass the exam, যেন এক্সামে পাস করবে। তো এটা দেখো, এটা কিন্তু প্রে না, এটা প্রে বলতে আমরা বুঝি যেটা দোয়া বা এরকম কিছু, কিন্তু উইশ করা, যে আমরা যখন কাউকে বলি বেস্ট অফ লাক এরকম উইশ করি, তখন আমরা সেখানে উইশড লিখবো। রুবেল উইশড দ্যাট, কার কথা বলছে, আমার কথাই যেন আমি পাস করি, তাহলে আই মাইট পাস দ্য এক্সাম। এখানে যে অবজেক্টটা থাকে সেটা আমাদের এখন কাজে। রুবেল উইশড দ্যাট আই মাইট পাস দ্য এক্সাম। আরেকটা দেখি, দে said to me, long live your sister। They prayed that my sister might live long। বলো, বুঝেছি এতটুকু আমরা? জি মিস। আচ্ছা, এগুলো খুব ইজি, অবজেক্টিভ থেকে আমাদের অত কঠিন কিছু আসে না। এখন আমাদের সব থেকে মজাদার সেটা হচ্ছে এক্সক্লামেটরি, সব থেকে লাস্ট। এটা এটা আসলে কি, যেমন এক্সক্লামেটরি আমরা বুঝি যে কোনো ধরনের এক্সপ্রেশন বোঝায়, খুশি, দুঃখ, কান্না, উৎফুল্ল এরকম। তো এখানে আমরা আবারও আগের মতো কিছু জিনিস হাইলাইট করবো, আমরা একটু দেখি। যখন সুখ বা আনন্দ বলবে, ধরো আমি বললাম হুররে আই পাস দ্য এক্সাম, আমি এক্সামে পাস করেছি। তো এই যে এরকম সুখ বা আনন্দ, সুখ বা আনন্দ বোঝালে আমরা exclaimed with joy লিখবো, exclaimed with joy। এখন exclaim এই ওয়ার্ডটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে কি, এটার অর্থটা একটু ফানি। এটার মিনিং হচ্ছে যে চিৎকার করা, যে আমি খুশিতে চিৎকার করে বলেছি যে ইয়ে আমি এটা পেরেছি বা এটা করতে পেরেছি, এরকম। তো exclaimed with joy বা প্রেজেন্টে থাকলে exclaim with joy মনে থাকবে। জি মিস। আচ্ছা, তাহলে আমরা বললাম সুখ বা আনন্দ বোঝালে অবশ্যই এক্সক্লেইমড উইথ জয় এরকম দেব। ধরো এখন আমার খুব দুঃখ বোঝাচ্ছি যে এরকম হয়েছে, আমি পাস করতে পারিনি বা আমি ফেল করছি, এরকম কিছু একটা বললাম, তো ওখানে কি লিখবো? এখন তো আর জয় হবে না, এখন হবে এক্সক্লেইমড উইথ সরো, এক্সক্লেইমড উইথ সরো। বা তোমাদের আরেকটা অপশন দিয়েছে সরো বা গ্রিফ, দুঃখ, ক্ষোভ, এভাবে যেটা তোমার ইচ্ছা করে লিখতে পারো, সরো বা গ্রিফ। এত কিছু লেখা লাগবে না, এই যে বাকি যেগুলো দিয়েছে ইত্যাদি। নেক্সটে শুভেচ্ছা বা ইচ্ছা বোঝালে, দেখো অপটেটিভের জিনিসটাই কিন্তু আবার দিয়েছে, কোনো ইচ্ছা বা কাউকে আমি উইশ করছি বেস্ট অফ লাক এরকম কিছু দিলে আমরা উইশড লিখতে পারি। এখানে আর এক্সক্লেম লিখে না, এটা আবারও এখানে রিপিট করেছে ভুলে হয়তো। বিদায় বোঝাতে যে বিড বা বেড বলে, এটা কি মনে আছে? ফর বেড আমরা গতকালকে শিখেছি, নিষেধ অর্থে আর কি। হ্যাঁ নিষেধ অর্থে। তো এখানে বিদায় বোঝাতে হচ্ছে বেড, শুধু বেডটা লেখে। এটা আমরা দেখবো, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। কামনা বোঝাতে, ধরো আমি চাচ্ছি যে আমি এবার ক্লাসে ফার্স্ট হই, তখন আমি লিখতে পারি আই উইশড বা স্ট্রংলি উইশড, খুব বেশি চাইলে স্ট্রংলি উইশড এটা লিখতে পারি। আর বিস্ময়, এটা আমাদের সব থেকে বেশি কাজে লাগবে, দেখবো 90% ক্ষেত্রে বিস্ময় বোঝায় যে ওয়াও, এই ফুলটা কত সুন্দর। ধরো এই যে এরকম আমি অবাক হলাম, এটা হচ্ছে এক্সক্লেইমড উইথ সারপ্রাইজ। তাহলে প্রতিটা মিনিং এর সাথে মিল আছে। সুখ বা আনন্দ হলে এক্সক্লেইমড উইথ জয়, দুঃখ বা কান্না বোঝালে এক্সক্লেইমড উইথ সরো বা গ্রিফ যেটা ইচ্ছা, শুভেচ্ছা বোঝালে হচ্ছে উইশ, বিদায় বোঝালে বেদ, কামনা বোঝালে স্ট্রংলি শুধু উইথ। বেট লিখবো মিস, এক্সক্লেমড উইথ লিখবো না শুধু বেট লিখবো? ও শুধু বেড। যেমন এটার এক্সাম্পল, একটা সুন্দর এক্সাম্পল আছে, ধরো
আমি কাউকে হচ্ছে আলাপ করতেছি, তো আমি লিখলাম she is saying এটা হবে কি দেখতে তোমাদের একটু অন্যরকম লাগতে পারে, জাস্ট ফেয়ারওয়েল এটা কিরকম দেখাচ্ছে। আসলে সেন্টেন্সটা যখন প্যাসেজে থাকে তখন আসলে বুঝতে সুবিধা হয়। যেমন আমি লিখলাম she said to me farewell, আমি কাউকে বললাম এরকম বিদায় জানাতে ফেয়ারওয়েল ওয়ার্ডটা জাস্ট বললাম। তো আমি এটাকে কি লিখতে পারি, ডিরেক্ট আমি এটাকে লিখবো she bade me farewell। বুঝেছি এটা কিভাবে ইউজ করে সেন্টেন্সে। জি মিস। আচ্ছা, তারপর আমরা যেখানে ছিলাম, তাহলে একটু এক্সাম্পল দেখি। এই যে বাকি যেগুলো বলেছে, যেমন তোমরা এটা নিজেরাই পারবে। উইশড আমরা এতক্ষণ দেখেছি, যেমন হি উইশড মি, ধরো গুড মর্নিং। তোমরা কি এখানে দেখেছো যে উইশ বা বেড, এই যে শি বেড মি ফেয়ারওয়েল, এগুলোর পর যে আমি কোনো দ্যাট এরকম কিছু দেইনি? জি মিস। হ্যাঁ, এটাই বলেছে যেগুলোর পর দ্যাট দেয়া লাগে না, কিন্তু এক্সক্লেমড সহ যখন আমি লিখবো তখন দ্যাট দিব। এখানে এক্সাম্পল থেকে করলে বেশি ইজি। সাথী said, "Hooray, I have won the lottery." অর্জুন লটারিটা জিতেছে, তাহলে কি অবশ্যই খুব খুশির খবর। সাথী exclaimed with joy that she had won the lottery। অবশ্যই আমাদের টেন্স কিন্তু চেঞ্জ করতে হবে। তাহলে যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট ছিল, এই জন্য পাস্ট পারফেক্ট হয়েছে। যেমন রুবেল বলল alas my father is no more, এটা অবশ্যই খুব দুঃখের সংবাদ, তাহলে exclaimed with sorrow বা grief, তোমার যেটা ইচ্ছে লিখতে পারো। sorrow that his father was no more। বুঝেছি এই দুটো? জি মিস। জি মিস। ওকে, এই যে দেখো অনি said where I a hero, ফার্স্টে হচ্ছে ওয়ার দিয়েছে কেন এটা। আচ্ছা, আমরা যেহেতু রাইট ফর্ম অফ ভার্ব পড়িনি, তাই হয়তো আমরা এটা না বুঝতে পারি। ওয়ার হয়েছে কেন আমি বলি। এখানে কি বলতো, ওয়াজ হওয়ার কথা ছিল না? আচ্ছা, কেন এটা কি হয়েছে আমি তোমাদেরকে বলি। ধরো আমি একটা কথা লিখি, আই উইশ আই, আমরা কি টু বি ভার্ব কি কি এগুলো জানি? টু বি ভার্ব জি মিস। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি। তো জি এখন মিস। দেখো সেন্টেন্সটা আমরা একটু, এটা আমরা যখন আসলে রাইট ফর্ম অফ ভার্ব পড়বো তখন এটা ভালোভাবে বুঝবো যে কেন এটা এখানে এরকম হলো। আমি একটা সেন্টেন্স লিখলাম আই উইশ আই ড্যাশ আ কিং। আমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব পড়বো তখন আমরা বুঝবো যে আই উইশ থাকলে সবসময় এখানে পাস্ট টেন্স হয়। তাহলে এখানে আমার দুইটাই অপশন আছে, হয় এটা ওয়াজ হবে নাকি অয়ার হবে। ইস, আমি এটার অর্থ কি, ইস আমি যদি রাজা হতাম, এই কথাটা আমি বললাম। তো এখন তোমরা আমাকে অ্যান্সারটা দাও তো, এখানে কোন ভার্বটা আমি বসাবো? এই সেন্টেন্সটা ওয়ার হবে। আচ্ছা, ভেরি গুড মুনতাহা, কেন হবে অয়ার হবে? পারবো বলতে কেন হবে? না মিস। আচ্ছা, এই যে তুমি অ্যান্সারটা ঠিক দিয়েছো, এটা অবশ্যই আর হবে। এখানে আমরা সবাই কি করি, ভুল করে ওয়াজ লিখি। দেখো ফার্স্টে তাকালে কিন্তু ওয়াজ হওয়ার মতো, যে আই উইশ আই ওয়াজ আ কিং, ইস আমি যদি একটা ইস আমি রাজা হতাম যদি, এরকম ধরো আমি বললাম। এখানে আই হচ্ছে একটা ফার্স্ট পার্সন, এই হিসেবে এখানে ওয়াজ হওয়াটা ঠিক ছিল। কিন্তু যখনই আমি অবাস্তব কিছু বলবো, এই যে কিং হওয়া, এটা কি কোনো বাস্তব কথা? অবশ্যই না, অবাস্তব। যে আমি কিছু একটা হতে চাচ্ছি, এটা হতে চাচ্ছি, ওটা হতে চাচ্ছি, তাহলে এইসব অবাস্তব জিনিসের ক্ষেত্রে আমি কখনোই ওয়াজ না দিয়ে দিব অয়ার। এটা সাধারণত দেখবা পাস্টে হবে সবসময়। তাহলে মনে থাকবে অবাস্তব জিনিসের ক্ষেত্রে আমরা অয়ার লিখি। মনে থাকবে সবার? মিস মাঝে মাঝে আই এর পরে ইজ বসে, এটা কখন কখন বসে? আচ্ছা, এটাও একটু এই যেমন মাঝে মাঝে ডিফারেন্ট টাইপের সেন্টেন্স আমরা মাঝে মাঝে দেখি যে আই এর পর ইজ হয়েছে। এটা আসলে আমরা যখন ট্যাগ কোশ্চেন করব কি, তখন আসলে দেখবো যে আমরা তখন ওখানে ভালো বুঝবো যে আই এর পর ইজ কেন। ঠিক আছে? জি মিস। আচ্ছা,
এতটুকু আমরা বুঝেছি কিনা বলো? অবাস্তব জিনিসের ক্ষেত্রে যে অয়ার হবে। মনে থাকবে এটা। মানে কি ওয়ার যে হয় আই উইশ আই ওয়ার এরকম সেন্টেন্স পেয়েছি, কিন্তু কেন হয় এটা জানতাম না। আচ্ছা, তাহলে ভেরি গুড, আমরা বুঝলাম। হ্যাঁ, আই উইশ অয়ারা কি। আচ্ছা সরি, কোথায় এই যে, তো এখানে কি বলেছে, অনি সেড ওয়ার আই আ হিরো। ধরো এখানে তোমরা বলতে পারো যে হিরো হওয়াটা তো অবাস্তব কিছু না, কিন্তু ইন জেনারেল যদি আমরা চিন্তা করি, ধরো অনি হচ্ছে একটা নর্মাল স্টুডেন্ট, যে নর্মাল ক্লাসে যায়, ক্লাস থেকে আসে, এরকম একটা নর্মাল ছেলে যদি ধরো বলতো যে ইস আমি যদি শাহরুখ খানের মতো একটা হিরো হতাম, এটা অবশ্যই একটু অবাস্তব জিনিস। তো এই কারণে এখানে অয়ার হচ্ছে, এটা অত ভাবার কারণ না, কিন্তু এটা আমরা বুঝলাম কিনা যেখানে অয়ার কেন হলো। জি মিস। তো যখন দেখবা যে এরকম কিছু একটা ও হতে চাচ্ছে যেটা একটু অবাস্তব, এটা দেখেই বুঝতে পারছে অয়ার আছে বলে এটা অবাস্তব বোঝাচ্ছে, তখন আমরা চাইলে স্ট্রংলি উইশড লিখতে পারি। কিংবা এখন তুমি বলো না মিস আমি শুধু লিখবো অনি উইশড, তাও হবে অনি উইশড দ্যাট বা স্ট্রংলি উইশড দ্যাট হি অয়ার আ হিরো। এই যে হির পরে অয়ার হবে, অবশ্যই ওয়াজ হবে না। এখন তারপর বলো, এটা বুঝেছি? জি জি মিস। আচ্ছা, এরপরে দেখো আরেকটু ইজি। তানিয়া সেড টু মি গুড আফটারনুন, তানিয়া উইশড মি গুড আফটারনুন। মো সেড টু মি গুড বাই ফর এভার। এই যে দেখো একটা ফেয়ারওয়েল বা বিদায় এরকম বোঝাচ্ছে, তাহলে মো ওয়েড মি গুড বাই ফর এভার। ক্লিয়ার সবাই? জি নেক্সটে আরেকটা আছে, হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ। এক্সক্লেইমড, এটা দেখো, এটা দেখে আমি অবাক হচ্ছি, তাহলে এক্সক্লেইমড উইথ সারপ্রাইজ দ্যাট দ্য গার্ল ওয়াজ ভেরি বিউটিফুল। এখানে আমার একটু টেন্সে অবশ্যই খেয়াল রাখতে হবে, দ্য গার্ল ওয়াজ ভেরি বিউটিফুল। তোমাদের এখন একটা মজার জিনিস, তোমরা কি আমাকে প্রশ্ন করলে না যে এখানে ভেরি এই ওয়ার্ডটা কোথা থেকে আসলো, এটা তো এখানে লেখাই নাই। হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ এতটুকু লেখা, আমরা একটা এক্সট্রা জিনিস অ্যাড করেছি ভেরি। এটা তাহলে একটু ভাবার বিষয় যে কেন হলো, তাই তো? জি মিস। আমরা এখন এটাই আলোচনা করবো যে যখন আমাদের কোনো এক্সক্লামেটরি সেন্টেন্স হাউ বা হোয়াট দিয়ে শুরু হবে, এই যে দুটো সেন্টেন্স আমি দেখছি, আমি তাও একটু হাইলাইট করি। হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, এখানে শুরু হয়েছে হাউ দিয়ে। আর এখন দেখবো হোয়াট আ ফুল আই অ্যাম, এটা স্টার্ট হয়েছে হোয়াট দিয়ে। দুইটা ক্ষেত্রে বিউটিফুল, এটা পার্টস অফ স্পিচ কি আমাকে কে বলবে? মানে এটা কি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি কি? কোনটা মিস? এই যে ফুল বিউটিফুল, এই যে বিউটিফুল, জাস্ট বিউটিফুল ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। ভেরি গুড অ্যাডজেক্টিভ, মানে এটা একটা দোষ গুণ অবস্থা এরকম কিছু একটা বোঝাচ্ছে, তাহলে আমরা বুঝলাম বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ। প্লাস হোয়াট আ ফুল, আমরা জানি ফুল মানে হচ্ছে বোকা, এই ফুল ওয়ার্ডটা এটা কি নাউন, অ্যাডজেক্টিভ নাকি কি? এটাও অ্যাডজেক্টিভ। আচ্ছা, এটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ না, এটা হচ্ছে একটা নাউন। যেমন আমি বললাম আহ এই যে দেখো, তোমার মনে হতে পারে এটাও তো একটা অবস্থা বোঝাচ্ছে, হোয়াট আ ফুল আই এম। এটা আসলে আহ কোনোভাবে এটা অ্যাডজেক্টিভ না, এটা হচ্ছে একটা নাউন। এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ, এটা আমাদের বুঝতে হবে যে ফুল নাউন কেন, কারণ এটা একটা নর্মাল পার্সনের কথা বোঝাচ্ছে, যে পার্সনটা কি আহ একটু বোকা বা আমরা বলতে পারি এই কারণে আর কি, এই জন্য। তো এখন আমি তোমাকে বলি যে এটা কেন আমি বললাম যে ফুলটাকে নাউন না অ্যাডজেক্টিভ, এটা কেন ইম্পর্টেন্ট, কারণ কি দেখো, বিউটিফুল যখন হয়েছে সেন্টেন্সে, তখন আমি বিউটিফুল আর আগে একটা ওয়ার্ড অ্যাড করেছি ভেরি। যখন আমি বলেছি হোয়াট আ ফুল আই এম, ধর আমি নিজেকেই নিজে বললাম যে আমি কত বোকা বা আমি কত আহ নির্বোধ, ধর এরকম বললাম, তো আমি এক্সক্লেইমড উইথ গ্রিফ, বা আমি একটু স্যাড হয়েছি যে আমি কত বোকা। শি ওয়াজ আ গ্রেট ফুল। দেখেছো, দুই ক্ষেত্রে আমি দুইটা ওয়ার্ড ইউজ করেছি, একবার গ্রেট একবার ভেরি। জি মিস। এটা হচ্ছে আমাদের এই কারণে দরকার জানা যে কোনটা অ্যাডজেক্টিভ কোনটা নাউন। নাউনের আগে সব সময় গ্রেট হবে, বিউটিফুলের আগে সব সময় ভেরি হবে, খুবই ইম্পর্টেন্ট। এটাই আমাদের ভুল হওয়ার চান্স নিয়ে, বাকি সব আহ মানে আর কোথাও সাধারণত এটা ভুল হয় না এক্ষেত্রে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কেন এখানে গ্রেট আর ভেরি অ্যাড করেছি। জি মিস।
এটাই আমাদের নিয়মের মধ্যে পড়ে আর কি, যে বিউটিফুল বা ফুল যেটা নাউন, সেই আগে আমি গ্রেড বসাবো, যখন অ্যাডজেক্টিভ হবে সেখানে আমি ভেরি বসাবো, বাকি সব আগে বসাবো। আচ্ছা, তোমাদের এটা মেবি আমরা আগেও দেখেছি যে স্পিচে যদি কোনো ভোকেটিভ বা সম্বোধন পদ থাকে তাহলে অ্যাড্রেসিং দেয়। যেমন আমরা গতকাল মেবি দেখেছিলাম মাই ডিয়ার ফ্রেন্ড ছিল, জি তো মিস। তখন আমরা লিখি অ্যাড্রেসিং অ্যাজ ডিয়ার ফ্রেন্ড। এখানে যেমন লিখেছে পরশ সেইড ফেয়ারওয়েল মাই বিলাভড, দেখো সে হয়তো তার ওয়াইফকে বলছে, তাহলে হিজ বিলাভড লিখেছে অ্যাড্রেসিং হিজ বিলাভড পরশ বেড হার ফেয়ারওয়েল। এখানে হার এসেছে, এখানে যদিও এরকম কোনো ইঙ্গিত দেয়া নাই, তাও আমরা বুঝতে পারি যে এটা একটা ফিমেল ক্যারেক্টারকে বলা হচ্ছে, তাই আমরা লিখেছি পরশ বেড হার ফেয়ারওয়েল। এবং অ্যাড্রেসিং হিজ হয়েছে কেন এটা বুঝতে পারছি, অ্যাড্রেসিং হিজ বিলাভড। পরশ বলেছে এই জন্য। হ্যাঁ, এই যে দেখো মাই বিলাভ এই অংশটাকেই তো আমি সামনে এনেছি, তাহলে এখানে তো আমার একটা প্রোনাউন বসাতে হবে। তো এটা যেহেতু ছেলে বলছে একজন, তাই লিখেছি অ্যাড্রেসিং হিজ বিলাভড। ক্লিয়ার? জি মিস। ওকে। তারপর পরশ ও আচ্ছা, এটা তোমাদের আরো কয়েকটা অপশন দিয়েছে, আমার মনে হয় না আসলে এভাবে করার দরকার আছে, বাট আমরা চাইলে দেখে রাখতে পারি, অপশন কোনো সমস্যা নেই। পরশ বেড হিজ বিলাভ ফেয়ারওয়েল, তো যদি এভাবেও লেখে তাও হবে, অ্যাড্রেসিং না দিয়ে লিখলেও হবে। আর পরশ পেড ফেয়ারওয়েল টু হিজ বিলাভড, আই মিন আগে হিজ বিলাভড লিখবো বা পরে লিখি, কিন্তু কাকে জানাচ্ছি এই জন্য আর কি একটা টু অ্যাড হয়েছে। তো তোমরা চাইলে এই কোনো একটা ওয়েতে লিখতে পারো, অথবা আমরা যেই নিয়মটা শিখেছি অ্যাড্রেসিং দিয়ে সেভাবে লিখতে পারি। কারণ এখানে সবসময় যে মাই বিলাভ থাকবে সেরকম না, হয়তো মাই ফ্রেন্ড থাকতে পারে, তখন একটু এই যে এই থার্ড বা সেকেন্ড বা থার্ড ওয়েতে লিখতে গেলে একটু ঝামেলা হতে পারে, তাই আমরা অ্যাড্রেসিং দিয়ে মনে রাখার চেষ্টা করি। আচ্ছা, এর মাধ্যমে হচ্ছে আমাদের ন্যারেশনের সব যত সিম্পল সিম্পল নিয়ম আছে সবগুলো কমপ্লিট। এখন আমাকে তোমরা বলো যে আমাদের কি কোথাও বুঝতে সমস্যা হয়েছে? না ম্যাম। ভেরি গুড। তাহলে আচ্ছা, আমাদের এই যে আরো যে আমরা যখন প্যাসেজ ন্যারেশন শিখবো তখন কি হবে, তখন আমাদের কয়েকটা জিনিস একটু জানার, যেমন আমি তোমাদেরকে ওগুলো বলবো, যেমন ইয়েস থাকলে কি হয়, নো থাকলে কি হয়, তারপর স্যার থাকলে কি হয়, এটা আমরা দেখেছি অ্যাড্রেসিং এর স্যার দিয়ে লিখতে হয়। তারপর কিন্তু সেখানে আমরা মাঝে মাঝে একটা ওয়ার্ড ইউজ করি, তাই আজকে যেহেতু আমরা অনেকগুলো নিয়ম শিখেছি, তো আমার মনে হয় যে এটা আমরা একটু পরে শিখে আগে একটু প্র্যাকটিস করে নিই। তাহলে এখান থেকে আমি অনেকগুলো কালকে তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, তাহলে আমি কয়েকটা দিই, তোমরা একটু ট্রাই করো। যেহেতু এটা মাত্র শিখেছি তাহলে এটা আমরা ভালো পারবো হয়তো। দ্য টিচার সেড টু হিম হাউ ফানি ইউ আর। আচ্ছা, আমাকে আগেই বলো ফানি এই ওয়ার্ডটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ, কে বলবো? এটা নাউন হবে। ভেরি গুড, ফানি হচ্ছে নাউন। তাহলে আমরা বুঝলাম যে কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ ইত্যাদি। আচ্ছা, তাহলে এই তিনটা আমরা একটু ট্রাই করি, আর এখান থেকে আহ এটা করি, তারপর এটা করি, এটা করি, এটা করি। এই যে এই কয়টা করি। মিস করা হয়েছে। ভেরি গুড। তাহলে চলো আমরা সবাই মিলে মিলাই। দ্য গার্ল সেড টু হার টিচার লেট মি কাম ইন, কি লিখেছি? The teacher told her the girl told her teacher that she might come in. ভেরি গুড, শি মাইট কাম ইন। তারপর দ্য বেগার সেড টু দ্য ম্যান লেট মি হ্যাভ আ মিল। The beggar told the man that he might had a meal. ভেরি গুড। তারপর আচ্ছা, সে হি মাইট হ্যাড আ মিল, দেখো তুমি তোমার এই যে সেন্স থেকে লিখেছি যে আমরা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট আছে এই জন্য পাস্ট পারফেক্ট লিখেছি, তাই তো? জি মিস। কিন্তু মাইট এটা কিন্তু একটা মোডাল ভার্ব। আমরা কি মোডাল ভার্ব সম্পর্কে আইডিয়া আছে? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো সব হচ্ছে, এগুলোকে বলে মোডাল ভার্ব। যখন আমরা রাইট ফর্ম ভার্ব শিখবো তখন এটা আরো ভালো মতো শিখবো, ওখানে মুখস্থ করব কোনগুলো মোডাল। কেন আমরা মুখস্থ করব, কারণ এগুলার পর সব সময় ভার্বের বেস ফর্ম হবে। শ্যাল, শুড, উইল, উড যেটাই থাকুক আমাদের অবশ্যই বেস ফর্ম লিখতে হবে। তাহলে এটা কি হবে, হি মাইট হ্যাভ আ মিল।
ঠিক আছে? জি মিস। তারপর I said to him goodbye, কি লিখেছি? I bade him goodbye. I bade him goodbye. Very good. Rohim said to you, let us go out for a walk. Rohim proposed to you that we should go out for a walk. Very good. আচ্ছা, রহিম proposed to you that they should, এটা লিখেছি? That we should লিখেছি। আচ্ছা দেখো, রহিম said to you, এটা আসলে একজনকে আমি ধরিনি যে ও তোমাকে বলেছে যে চলো আমরা ঘুরতে যাই। তো রহিম, এটা আমরা বলতে পারি রহিম proposed to you that you should go out for a walk। এখানে ইউ বলতে শুধু যে একজনকে বোঝাচ্ছে তা না, এটা আসলে দুইজনকে আমরা ইউ দিয়ে তো আসলে প্লুরালও বোঝাতে পারি। তাহলে এটা কি, এটা একটু ডিফারেন্ট লাগবে এখন দেখতে। রহিম প্রপোজ টু ইউ দ্যাট ইউ শুড, এখানে ইউ হবে কারণ কি ইউ বলতে এখানে রহিম এবং এই যে যাকে বলছে সে একই মানুষকে বোঝাচ্ছে। দুইজনকে একসাথে আমি ইউ বলতে পারি, আই মিন প্লুরাল হিসেবে আমি চাইলে লিখতে পারি। তাহলে রহিম প্রপোজ টু ইউ দ্যাট ইউ শুড গো আউট ফর আওয়ার। এটা দেখে কনফিউজড হওয়া যাবে না যে এখানে কি একজন কিনা, এখানে দুইজনকেই ইউ দিয়ে বোঝানো যায়। ঠিক আছে? জি মিস। এটা একটু ভালো ছিল এক্সাম্পলটা। আচ্ছা নেক্সট, হি সেড alas how worthless I am, কি He, হবে? he exclaimed with surprise that I was very worthless. আচ্ছা, আহ, এই যে হি এক্সক্লেইমড উইথ সরো দিয়েছি নাকি? না মিস, সরো হবে না, উইথ সরো। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে বলি যে ওর্থলেস এটাকে আমরা অ্যাডজেক্টিভ অসহায়। হিসেবে লিখেছি না? জি মিস। আচ্ছা ভেরি গুড, হ্যাঁ তো এটাই হবে। আমি জাস্ট আর কি ক্লিয়ারলি শুনতে পাইনি তাই বলি। আচ্ছা, দ্য বয় সেড হুররে মাই ফাদার হ্যাজ কাম, এটা কি হবে? The boy exclaimed with joy that his father had হ্যাড, came. আচ্ছা কাম কেম কাম, কেন এখানে পাস্ট পার্টিসিপল বসাতে হবে? তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কামের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? Come. কাম। তাহলে কাম কেম কাম, তাহলে এটা হবে যে দ্য বয় এক্সক্লেইমড উইথ জয় দ্যাট হিজ ফাদার হ্যাড কাম। ঠিক আছে? জি মিস। দ্য টিচার সেড টু হিম হাউ ফানি ইউ আর, কি হবে? The teacher exclaimed with surprise that you was a great funny. হি ওয়াজ, আচ্ছা দেখো ভালো কথা, এটা খুবই আহ সুন্দর একটা উদাহরণ। সেটা কেন আমি বলছি, এই যে দেখো পানি বলেছে, এটা আসলে হ্যাঁ আমারও ফার্স্টে মনে হচ্ছে যে এটা একটা নাউন বোঝাচ্ছে, কিন্তু এই সেন্টেন্সটাই ফানি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ এটা দেখো, এটা আমরা বলতে পারি যে এটা ওর একটা স্টেট বোঝাচ্ছে যে ও কি, মানে ওকে মানে ওকে ভালো, ওকে খারাপ, ওকে ফানি, ওকে প্রিটি বা এরকম কিছু। তো এই কারণে এটা হবে অ্যাডজেক্টিভ, হাউ ফানি ইউ আর। কিন্তু আগের সেন্টেন্সটাই যেমন ছিল যে হোয়াট আ গ্রেট ফুল বা এরকম কিছু ছিল, ফুল সেখানে কি, সেটা একটা ওয়ার্ড ফুল, এবং সেটার অর্থ হচ্ছে বোকা, যে আমি কত একটা, আমি কত বড় একটা বোকা, সেটা ছিল একটা নাউন। কিন্তু হাউ ফানি, যে কত ফানি আমি বা এরকম কিছু, তো এখানে ফানি বলতে তার একটা অবস্থা বোঝাচ্ছে। তাহলে এখানে আমার গ্রেট লেখা যাবে না, এখানে লিখতে হবে দ্য টিচার এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার, বা তুমি যেটা জয় দিতে পারো, এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট হি ওয়াজ ভেরি ফানি। বলো বুঝেছি কিনা এতটুকু? জি মিস। আচ্ছা, এই পর্যন্ত বুঝলে ভেরি গুড। তাহলে হচ্ছে আমাদের নর্মাল এতক্ষণ আমরা যত ন্যারেশন পড়েছি এগুলো আমাদের কমপ্লিট। আমাদের সাধারণত এখন এতদিন যা যা পড়েছি এগুলোই আমাদের কাজে লাগবে প্যাসেজ নারেশনের ক্ষেত্রে, কিন্তু কয়েকটা জিনিস হচ্ছে আমাদের একটু এক্সট্রা জানা লাগবে। এখন আমি যেগুলো পড়বো এগুলো দেখবো খুবই ইজি লাগবে, এগুলো অত হার্ড কিছু না, যেগুলো আমাদের এতদিন মিস হয়ে গেছে, যেগুলো সেন্টেন্সে লাগে না, যেগুলো শুধু প্যাসেজ নারেশনের ক্ষেত্রে লাগে, সেগুলো এখানে আলাদা করে লেখা। যেমন এটা আমরা সবাই জানি, ডিরেক্ট স্পিচে যদি কখনো রিপোর্টিং ভার্ব মাঝে অথবা শেষে থাকে, ইনডিরেক্ট করার সময় ভার্বটা শুরুতে থাকবে। আচ্ছা, আই আস্কড, আচ্ছা উইল ইউ প্লে ফুটবল টুমরো, আই আস্কড আতিফ। এখানে বলো তো মুনতাহা, যে এখানে আমার কোনটা রিপোর্টিং ভার্ব?
I asked Alif. হ্যাঁ, রিপোর্টিং ভার্ব শুধু একটা, এই ভার্বটা হচ্ছে এই আই আস্ক। তাহলে বলেছে এই ভার্বটা যদি আমার কখনো শুরুতে বা শেষে বা মাঝে থাকে সবসময় আমি শুরুতে নিয়ে আসবো। এই যে যেমন ইনডিরেক্ট করেছে, আই আস্ক রাতিফ ইফ হি উড প্লে ফুটবল দ্য নেক্সট ডে। বুঝেছি? জি মিস। এগুলো একটু মনে রাখতে হবে কারণ এগুলো আমাদের প্যাসেজে লাগবে। দ্য টিচার সেড টু মি ইউ ক্যান স্টপ রিডিং, ইউ মে রিড টুমরো। এখানে একই সাথে টিচার দুইটা কথা বলেছে, এটাকে আমরা কিভাবে চেঞ্জ করব এক্সাম্পলে দেখি ভালো বুঝবে। যে ইউ ক্যান, তো এটাকে লিখেছি আই কুড স্টপ রিডিং দেন, নাও লিখেছে তাই দেন হয়েছে। তারপর যেহেতু আরেকটা কথা বলেছে আমি একটা নতুন অ্যাড করেছি, হি অ্যাডেড দ্যাট আই মাইট রিড দ্য নেক্সট ডে। তাহলে কি অ্যাড করেছি? অ্যাডেড দ্যাট। যখন আমি একই সাথে কোনো ডিরেক্ট স্পিচে দেখবো দুইটা বা তিনটা লাইন লেখা এরকম অ্যাডেড দ্যাট লিখতে পারি, এরপর যদি আরো একটা লাইন থাকতো তখন আমি কি লিখতাম? তখন আমি লিখতাম যে ফার্দার অ্যাডেড। ফার্স্টে একটা জায়গায় আমি অ্যাডেড, আর আরেকবার যদি বলতো এরকম খুব একটা হয় না, একই সাথে দুইটা সেন্টেন্সে থাকে, তাও যদি থাকতো তুমি চাইলে ফার্দার অ্যাডেড এটা লিখতে পারতে। বুঝেছি? জি মিস। ওকে, তারপর আমি এখন আরেকটু যাই, এটা খুব মজার। ইয়েস থাক, ধরো আমি বললাম যে আরিক আস্ক মি হ্যাভ ইউ ডান ইউর টাস্ক, আই সেড ইয়েস। ইয়েস বললে আমরা সবসময় এটা লিখতে পারি যে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ, আই রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। এটা লেখা লাগবে না, এটা সবসময় আমাদের করতে গেলে একটু ভুল হবে, তো এটা অতটা ভালো না, এর থেকে অ্যাফার্মেটিভে লেখাটা ভালো। ফার্স্ট সেন্টেন্সটা আমরা সবাই পারবো যে আরেক আস্ক মি ইফ আই হ্যাড ডান মাই টাস্ক। তারপর আমি কি বলেছি? হ্যাঁ, তাহলে আমি বলবো আই রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ বলতে বোঝাচ্ছে হ্যাঁ বোধক, আমি হ্যাঁ বোধক অ্যান্সার দিয়েছি। এখন মুনতাহা এখানে যদি নো থাকতো, ধরো বলো হ্যাভ ইউ ডান ইউর টাস্ক, আমি লিখলাম যে আই সেড নো, তাহলে এখানে আমরা কি লিখতাম জানো? আমি লিখতাম আই রিপ্লাইড ইন দা নেগেটিভ। আমি না বলেছি তাই রিপ্লাইড ইন দা নেগেটিভ। ক্লিয়ার? জি মিস। এখন তোমাদেরকে এই যে এটা তুমি নিজেও পারবে। দেখো, হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক, আগের মতোই কথা বলেছি, তারপর বলেছি ইয়েস, কমা দিয়ে আই উইল সাবমিট ইট টুমরো। এবার কমার পাশে আরেকটা কথা, এখন তুমি বলো তো ইয়েস এর জন্য আমি লিখবো রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ, এবং তারপর যেহেতু সে একটা কথা বলেছে তাহলে কি লিখতে পারি? অ্যান্ড অ্যাডেড দ্যাট, তাই না? জি মিস। ভেরি গুড, তাহলে এটা যদি আমরা একটু দেখি যে কেন হলো, যেহেতু এখানে কমা দিয়ে আরেকটা কথা অ্যাড করা আছে, তো আতিফ রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ এন্ড সেড দ্যাট। আচ্ছা আরেকটা কথা, তুমি চাইলে এন্ড সেড দ্যাটও লিখতে পারো, অ্যাডেড দ্যাটও লিখতে পারো, একই কথা। যে সে বলেছে এটা বা সে আরো বলেছে, এরকম এন্ড সেড দ্যাট অথবা অ্যাডেড দ্যাট। এবার আবার আগের কথা, যে নো থাকলে আমরা মাত্র দেখেছি রিপ্লাইড ইন দা নেগেটিভ, যেহেতু নো ছিল তাই ফাতিহা রিপ্লাইড ইন দা নেগেটিভ। এটা আমি অত ভালোভাবে এক্সাম্পল গুলো দেখাচ্ছি না কারণ কারণ এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে আমার ন্যারেশনের প্যাসেজ যখন করবো তখন আমি ভালো মতো দেখাবো। তাহলে মুনতাহা আমাকে এটা বলো যে নো আই হ্যাভ চেঞ্জ মাই ডিসিশন সেইড পাপিয়া। বলো তো এই পুরো ডিরেক্ট স্পিচটাকে চেঞ্জ করলে কি হবে, আমাকে অ্যান্সারটা একটু বলো। এটা হবে আরিফ হুম, asked পাপিয়া তারপর if she was হবে, আর আছে was Very coming to কামিং টু কার বাসায় যাচ্ছে বলো তো? হার হবে, হার। আচ্ছা, দেখো আরিফ বলেছে পাপিয়াকে যে আর ইউ কামিং টু মাই হোম টুমরো। ধরো আরিফের বার্থডে, আরিফ দাওয়াত দিচ্ছে পাপিয়াকে যে তুমি কি আমার বাসায় কালকে আসবা। কার বাসায়? আরিফের বাসায়, তাহলে কিন্তু হিজ হওয়ার কথা না? জি মিস। হ্যাঁ,
তাহলে Arif asked Papia if she was coming to his house the next day. জি নো আছে, তাহলে এটা কি, এই সেন্টেন্সটা কিভাবে লিখবো? রিপ্লাই এই যে তুমি যে না বুঝতে পারো লাস্টে তাকাও, কে বলেছে? পাপিয়া বলেছে। পাপিয়া রিপ্লাইড ইন দা, নেগেটিভ ভেরি গুড, এন্ড সেড দ্যাট, and said that she হুম, she had changed her decision. ভেরি গুড, শি হ্যাড চেঞ্জড হার ডিসিশন। তাহলে বুঝেছি, এভাবে প্যাসেজ ন্যারেশনে থাকে, খুবই ইজি, তাইলে একটু মিলাতে পারো। আরে ফার্স্ট পাপিয়া ইফ শি ওয়াজ কামিং টু, আচ্ছা এখানে কিন্তু ভুল করেছে, হিজ হবে। ইফ শি ওয়াজ কামিং টু হিজ হাউস দ্য নেক্সট ডে, পাপিয়া রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট শি হ্যাড চেঞ্জড হার ডিসিশন। আমরা এই যে ব্রেকেটে পি এ এগুলো কেন লিখেছি? কারণ এই যে তোমার মতো আমরাও কনফিউজ হতে পারি, পাপিয়া কে, পাপিয়া কে আরিক, এটা বোঝার জন্য। ঠিক এটা আছে, কি লেখার সময় লিখে দিতে হবে? এটা এই যে ছেলে আর মেয়ে, দেখো এখানে একজন ছেলে একজন মেয়ে, এটা কিন্তু কনফিউজ হওয়ার কথা না। কিন্তু এখানে যদি দুইজনেই মেয়ে থাকে, ধরো এখানে একটা মেয়ের নাম আমি দিলাম আনিকা, আনিকা পাপিয়া দুইজনই মেয়ে, তাহলে তো হার হার বলতে একটু বোঝা যাবে না যে কে কার কথা বলছে। তখন তুমি চাইলে এই যে এ আর পি এভাবে লিখবে, ছেলে আর মেয়ে হলে না লিখলেও হবে। ক্লিয়ার? জি মিস। ওকে, নেক্সট আমরা এটা আগেও দেখেছি, স্যার থাকলে আমরা অ্যাড্রেসিং এর স্যার দিই, কিন্তু এখন আমরা চাইলে রেসপেক্টফুলিও দিতে পারি। যেমন এই যে দেখো কি বলেছে, ডিরেক্ট স্পিচে যদি স্যার থাকে তাহলে ইনডিরেক্টলি আমরা অ্যাড্রেসিং এর স্যার যোগ করি, অথবা স্যারের পরিবর্তে রেসপেক্টফুলিও দিতে পারি। যেমন the teacher said to, no, sorry, the student said to his teacher, sir, I need the answer sheets. এখানে স্যারের কারণে যেহেতু একটা ভোকেটিভ আছে, আমরা চাইলে লিখতে পারি অ্যাড্রেসিং অ্যাড্রেসিং এস স্যার অথবা অ্যাড্রেসিং দ্য টিচার এস স্যার, মানে কাকে আমি স্যার বলছি, অ্যাড্রেসিং দ্য টিচার এস স্যার, অথবা তুমি চাইলে অ্যাড্রেসিং এস স্যারও লিখতে পারো। দ্য স্টুডেন্ট সেড দ্যাট হি নিডেড দ্য অ্যান্সার শিট। এই পর্যন্ত আমরা বুঝি, কিন্তু তুমি আরো সুন্দর করে লিখতে পারো চাইলে, অ্যাড্রেসিং বা এত ওয়ার্ড ইউজ না করে শুধু রেসপেক্টফুলি লিখলেও হবে। দ্য স্টুডেন্ট টোল্ড দ্য টিচার রেসপেক্টফুলি দ্যাট হি নিডেড দ্য অ্যান্সার শিটস। বুঝেছি? জি মিস, বুঝেছি। হ্যাঁ, নেক্সটে আমরা যাই। এরকম এরকম ছোট ছোট রুলস গুলো হচ্ছে আমাদের ওই পিডিএফ এ ছিল না, তাই এখান থেকে পড়া লাগছে। এই যে এটা হচ্ছে কোনো ভোকেটিভ থাকলে আমরা কি করব, এখানে ফ্রেন্ডস আছে, অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস বা অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ডস, তোমার যেটা ইচ্ছে লিখতে পারো। দেম দিয়েছে কারণ অনেক ফ্রেন্ডস যেহেতু, বুঝতে পারছি এখানে প্লুরাল ফর্ম অনেকে আছে, তো তুমি চাইলে দেম বলতে পারো, মানে হচ্ছে তাদেরকে ফ্রেন্ডস হিসেবে অ্যাড্রেস করেছে, বা শুধু অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ডস দিলেও হবে। তারপর হচ্ছে দ্য আর্মি চিফ সেইড, সরি আস্কড ইফ দে ওয়ার টায়ার্ড, তাহলে বুঝেছি ভোকেটিভ থাকলে কি করব। জি মিস। এরপর আরেক, আচ্ছা এটা কোনো এক্সাম্পল নাই, যেমন কি বলেছে, যদি বাই আল্লাহ, বাই আচ্ছা এটা থাকবে না কখনো, বাই গড, বাই মাই লাইফ। কারণ আমি বলি যে আহ, ধরো আমরা যখন বলি যে না আমি একদম উম, আল্লাহর নাম নিয়ে বলছি যে এটাই হবে, এরকম বাই আল্লাহ, এরকম যদি আমি খুবই একদম জোর দিয়ে কথা বলি, বা এরকম আল্লাহ বা মাই লাইফ বা বাই গড থাকতে পারে মাঝে মাঝে, তখন আমরা কি করব, সোয়ারিং বাই আল্লাহ এই কথাটা নিই। যেমন আমি তোমাকে এক্সাম্পলটা লিখে দিই যে কিভাবে এটা হবে। ধরো আমি এটা বলি, হি সেড বাই আল্লাহ আই শুড গো দেয়ার, যেমন এটা খুব জোর দিয়ে আমি বলছি, তো বাই আল্লাহ বাই গড এরকম থাকতে পারে, তখন আমরা লিখবো সোয়ারিং বাই আল্লাহ, শুরুতেই সোয়ারিং বাই আল্লাহ হি সেড দ্যাট হি শুড গো দেয়ার। বুঝেছি?
বাই আল্লাহ, বাই গড থাকলে কিভাবে লিখবো? মিস একটু উঠিয়ে নি। আচ্ছা, হ্যাঁ, উঠিয়েছি। আচ্ছা, ভেরি গুড। এরকম ছোটখাটো আরো কয়েকটা রুলস আছে, যেমন আমরা একটু তাকাই, বাই আল্লাহ, ও আচ্ছা সরি, এটার এক্সাম্পলটা এখানে ছিল, বাই আল্লাহ শি রিপ্লাইড আই উইল নট ডু দিস। আচ্ছা, এভাবেও থাকতে পারে চাইলে, যে ধরো আগে বাই আল্লাহ আছে, এরপর একটা কথা আছে, তাহলে তুমি লিখবা একই রকম নিয়ম, সোয়ারিং বাই আল্লাহ শি রিপ্লাইড দ্যাট শি উড নট ডু দিস, সরি দিস থাকলে দ্যাট হয়, শি উডেন্ট দ্যাট ওয়ার্ক। ক্লিয়ার? জি মিস। তারপর বলেছে, এটা আমরা এক্সাম্পল থেকে শিখি তাহলে ভালো বুঝবো। আর ইউ ব্রাদার্স সেড আস্ক দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস টার্নিং টু দ্য ডারভিশেস। আচ্ছা, খুব বড় একটা লাইন দিয়েছে, কিন্তু এখানে আমাদের রিপোর্টের স্পিচ কিন্তু শুধু এতটুকু। তার মানে একজন আহ ধরো বাড়ির মালিক যে, তিনি হচ্ছে ডারভিশেস, এটার মিনিং কি আমরা বলতে পারি? অর্থ কি? না মিস। আচ্ছা, তাহলে এই যে দেখো ফার্স্টে হচ্ছে এখানে আহ অংশটা অনেক বড়, তো ডারভিশের অর্থ হচ্ছে ধরো ধরো দরবেশ বা ফকির, এরকম কাউকে বোঝাচ্ছে। তো বাড়ির মালিক হচ্ছে তাদের দিকে তাকিয়ে বলল যে আপনারা কি ভাই? এই কথাটা যে বললো এখানে, এই যে টার্নিং টু দা ডারভিশেস, এটা কিন্তু আমাদের কোনো কাজের আহ দরকার নেই। এটাকে বলে, যেহেতু এই যে আইএনজি যুক্ত, এটাকে বলে একটা প্রেজেন্ট পার্টিসিপল ক্লজ। তো এই ক্লজটাকে কি করবো, এরকম তোমাদের মাঝে মাঝে থাকতে পারে এরকম এক্সট্রা কিছু কথা, যেটার কোনো দরকার নেই। তো এটাকে আমি শুরুতে সবার সামনে নিয়ে আসবো, টার্নিং টু দ্য ডারভিশেস, তাদের দিকে তাকিয়ে বা তাদের দিকে মোড় নিয়ে বাড়ির মালিকটা বলল যে, আস্ক করলো ইফ দে ওয়ার ব্রাদার। তো এরকম যখন আমাদের কোনো ক্লজ এরকম কমার পরে থাকবে, যেটার কোনো দরকার নেই, সেটাকে আমরা সবার সামনে নিয়ে আসবো। বুঝেছি মুনতাহা? জি মিস। এই যে এরকম ছোট ছোট কয়েকটা এক্সাম্পল। তারপর হি সেড টু হার ইউ হ্যাভ কেপ্ট ইন মাইন্ড হাউ দে সার্ভাইভড। এখানে এই যে আমরা এতক্ষণ যেমন হাউ, এলাস এসব দেখে বুঝি যে এটা আসলে অবাক হওয়ার কথা বোঝাচ্ছে, এখানে আসলে এরকম কোনো ওয়ার্ড নেই। তাও আমাদের বুঝতে হবে যে এটা হচ্ছে একটু অ্যাফার্মেটিভ, সরি, অবাক করা বোঝাচ্ছে। কিভাবে বুঝবো দেখো, ইউ হ্যাভ কেপ ইন মাইন্ড হাউ দে সার্ভাইভ, তুমি কি তোমার মনে রেখে দিয়েছিলা, তুমি তোমার মনে রেখে দিয়েছো তারা কিভাবে বেঁচে ছিল। এই যে আমি একটা অবাক হয়ে তাকে প্রশ্নবোধক করেছি, এটা কিন্তু একটা নর্মাল সেন্টেন্স, কিন্তু তাও এখানে একটা কোশ্চেন মার্ক আছে। এটা কিন্তু একটা নর্মাল সেন্টেন্স, কিভাবে বুঝলাম? কারণ এখানে ইউ সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, যদি এটা প্রশ্নবোধক হতো তাহলে হ্যাভটা শুরুতে আসতো, তাই তো? জি মিস। তুমি মাঝে মাঝে এরকম দেখবা যে নর্মাল কোন একটা সেন্টেন্সের লাস্টে এরকম কোশ্চেন মার্ক দেয়া, তখন আমি বলি আল্লাহ তুমি এটা করেছো। এই যে আমি একটা নর্মাল সেন্টেন্স বলছি কিন্তু তাও প্রশ্নের মতো শোনাচ্ছে, এর অর্থ হলো আমি সারপ্রাইজড হচ্ছি। তো বিং সারপ্রাইজ লিখলেই হবে। তারপর নর্মাল বাকিটা, হি আস্কড হার ইফ শি হ্যাড কেপ্ট ইন মাইন্ড হাউ দে হ্যাঁ হাউ দে হ্যাড সারভাইভড। বুঝেছি? জি মিস। তারপর আরো একটা ছোট আছে যে থ্যাংক ইউ, এটা আমরা আগেও করেছি, শি সেড টু হিম থ্যাংক ইউ, এটাকে আমরা লিখতে পারি শি থ্যাঙ্কড হিম। পারবো লিখতে এটা? জি মিস। তারপর আরো আগের মতো আরো একটা আছে, শি সেড গুড বাই মাই বাডিস, শি বেড হার বাডিস গুড বাই। এটা আমরা এভাবে না লিখে আরো একটা ভাই লিখতে পারি, অ্যাড্রেসিং দেম অ্যাজ হার বাডিস, শি বেড দেম গুড বাই। ঠিক আছে? জি, এটাই সহজ। হ্যাঁ, এটা হ্যাঁ ঠিকই বলেছে, এটা বেশি সহজ। এটা এই যে এক্সাম্পল করতে তো আরো সহজ হবে। তাহলে কিভাবে লিখলাম, শি বেড হার বাডিস গুড বাই, শেষ। তারপর আমরা দেখি এই যে উইশ, গুড মর্নিং গুড নাইট অনেক। থাকলে কি হয়, উইশড হয়ে হয়। এটা খুব ইজি, এটা আমরা শিখেছি। তারপর আচ্ছা, এখানে আমার একটা বড় সেন্টেন্স পেয়েছে, কি আমি বলি? ফার্স্ট আমরা এই যে এই অংশটুকু একটু বোঝার চেষ্টা করি।
You have served me a good meal. How much to pay you? I said to the waiter. 450 টাকা। আর আমি আজকে রেস্টুরেন্টে খেতে গিয়েছি। তখন আমি হয়তো বলেছি আমাকে আমি খুব ক্ষুধার্ত, আমাকে একটা মিল দাও। এটা আমরা কেন বুঝি না? এটা একটা গল্পের অংশ। এটা একটা গল্পের কথা। তাই আরকি এটা। তো এখানে আমি গিয়ে বলেছি ওয়েটারকে আমাকে একটু খাবার দাও। তো খাবার দিয়েছে। তারপর আমি ওয়েটারকে বলেছি যে, "তুমি আমাকে খুব ভালো একটা মিল দিয়েছো। You have served me a good meal. How much to pay you?" আমি কত পে করব তোমাকে? তারপর আমি কিন্তু এটা বলেছি। 450 টাকা, 450 টাকা। তারপর ওয়েটার যে বলেছে, "এনিথিং ইজ অলরাইট।" যা দিবেন তাতেই হবে। এরকম বোঝাচ্ছে। তো এখানে কিন্তু আমি একই সাথে অনেকগুলো কথা বলেছি। আমি একে তো তাকে বলেছি অনেক ভালো খাবার দিয়েছে। তারপর বলেছি কত পে করব। তারপর আবার বলেছি 450 টাকা দিব কিনা। তাহলে এই যে এই অংশটা আমি আলাদা লেখা আমাদের প্যাসেজে এটা আমরা কি করব? একসাথে এড করব। আমি একটু তাকাই। I told the waiter that he has served me a good meal. এতটুকু আমরা বুঝি। যেহেতু আরো একটা কথা বলছি তাহলে আমি লিখতে পারি I also asked him. এখন তো আমি প্রশ্ন করছি তাই ask দিয়েছি। অন্য জায়গায় হলে said বা added that. I also asked him how much I should pay him. আচ্ছা সরি, হ্যাঁ, how much I should pay him. তারপর দেখো, তারপর কিন্তু আমি তাকে আরেকটা প্রশ্ন করেছি না মুনতাহা, যে 450 টাকা দিব কিনা। এরকম আবারও জিজ্ঞেস করলে আমি তাকে লিখতে পারি I further ask অথবা I again ask। যদি ওটা কঠিন লাগে আমরা এটাও লিখতে পারি I again ask him if 450 টাকা would do so। আচ্ছা, এটা একটু আহ তোমার কাছে হয়তো ফার্স্টে একটু কঠিন লাগতে পারে যে 400 টাকার পরে উড ডু এগুলো কোথা থেকে আসলো। এটা চাইলে আমরা নেক্সট ক্লাসেও দেখতে পারি, কোনো সমস্যা নেই। এখন বলো মধ্যে আজকে আমরা যতটুকু করেছি এতটুকু কি বুঝেছি? জি মিস, বুঝেছি। একটু আচ্ছা, করতে হবে, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তাহলে তুমি কি করবে নেক্সট ক্লাসে একটু ন্যারেশনটা ভালো করে দেখে আসবে, সেন্টেন্স ন্যারেশনের যত রুলস আমরা পড়েছি। তারপর আমরা কালকে এই যে প্যাসেজ ন্যারেশন থেকে প্র্যাকটিস করবো। আচ্ছা, তোমার এক্সামে কি আছে আরেকটা টপিক জানি বলেছিলাম ন্যারেশনের পাশাপাশি? ভয়েস করা হচ্ছে, ন্যারেশন, ট্যাগ কোশ্চেন আছে, ডিগ্রি আছে। আচ্ছা, আচ্ছা, তাহলে তারপর আস্তে আস্তে আমরা সেগুলো স্টার্ট করব। তাহলে তোমার পড়া থাকবে ন্যারেশন পড়া, ঠিক আছে? ম্যাম, এটা কি পাঠানো যাবে? এই যে হ্যাঁ, শিওর পাঠানো যাবে। আমি একটু পরে স্কুলেতে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।